আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি মহান আল্লাহর আশীর্বাদে আমাদের সকলে অনেক সুস্থ আছো এবং ভালো আছো। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এই নির্বাচনী পরীক্ষা 2018 বহু নির্বাচনী প্রশ্ন সমাধান। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমাদের বলেছে মানব শরীরের কোন যন্ত্র নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ অপসারণ করে? নিঃসন্দেহে এটা হচ্ছে আমাদের কিডনি বা বৃক্ক। কিডনি বাংলা কি? বৃক্ক। তারপরে 12 কিলোমিটার দীর্ঘ এবং 0.1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা টেলিফোন তারের রোধ এত 100 ওহম। টেলিফোন তারের আপেক্ষিক রোধ কত? আমরা জানি রোধ ইজ ইকুয়াল টু আপেক্ষিক রোধ টাইমস এল ডিভাইডেড বাই এ। তো আমাদের কাছে এখন এল এর মান দেওয়া আছে। এল এর মান হচ্ছে কত? এল এর মান হচ্ছে 12 কিলোমিটার। তো এল এর মান হচ্ছে 12,000 মিটার। তারপর এ মান দেওয়া নেই সরাসরি, আমাদের বলেছে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 0.1 সেন্টিমিটার। 0.1 সেন্টিমিটার মানে 0.1 ডিভাইডেড বাই 100 মিটার হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা জানি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন আমাদের এটা দেওয়া নেই, এই যে এই ওহমটা, এই যে এই রোটা যে আছে, রোর মান দেওয়া নেই। তো এখন রোর মানটা আমরা বের করব। আর এর মান আবার দেওয়া আছে। এই আর এর মান কত? এই আর এর মানটা হচ্ছে আর এর মানটা কত দেওয়া? 100 ওহম। তাই এখন রো বের করতে হলে কি করতে হবে? এই 100 ওহম তো এইভাবেই থাকবে, আর এইটাকে উপরে নিয়ে যেতে হবে। উপরে নিয়ে যাব পাই 0.1 ডিভাইডেড বাই 100 স্কয়ার ডিভাইডেড বাই 12,000। ওকে, তাহলে 12,000 মিটার। এরপর আপেক্ষিক রোধ আসবে 2.6 টাইমস 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার, এরকম কিছু একটা আসার কথা। তারপরে উদ্দীপকের তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে কি হবে? দৈর্ঘ্য যদি আমরা দ্বিগুণ করি তাহলে কি হবে? তো এখন এখানে দেখা যায় দৈর্ঘ্য দ্বিগুণ করলে কি হবে? দৈর্ঘ্য দ্বিগুণ করলে এটা টুয়াইস এল হয়ে যাবে। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, রো এল ডিভাইডেড বাই এ গুণ 2। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা হচ্ছে পরিবর্তিত রোধ। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি এটা আগের রোধ ছিল, তাহলে এটা আর টাইমস 2, তার মানে টুয়াইস আর। তাহলে রোধ কি দ্বিগুণ হলো? অবশ্যই দ্বিগুণ হচ্ছে। তাহলে আমরা যদি দৈর্ঘ্য দ্বিগুণ করি তাহলে কি রোধ দ্বিগুণ হবে। কিন্তু এই আপেক্ষিক রোধের কি কোনো পরিবর্তন হয়েছে? আপেক্ষিক রোধ কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে আপেক্ষিক রোধ যা ছিল তাই থাকবে, সেম থাকবে আগের মতো। এরপরে কি বলছে যে পরিবাহিতা কি অর্ধেক হবে কিনা? পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি, r is equal to 1 divided by g। তাহলে এখন আমাদের রোধ যদি টুয়াইস r হয়ে যায় তাহলে পরিবাহিতাও কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে না? এখানে যদি দ্বিগুণ করি আমাদের রোধ আগে ছিল 4, তাহলে পরিবাহিতা হবে হচ্ছে রোধ 4 হলে কি হবে? পরিবাহিতা কত হবে? পরিবাহিতা হবে কি? যদি আমার r is equal to 4 হয়, তাহলে g is equal to 1 divided by 4 হবে, তাই না? তাহলে এখন আমার r যদি দ্বিগুণ করি 8 করি তাহলে g হবে হচ্ছে 1 divided by 4 টাইমস হাফ। তার মানে অর্ধেক হয়ে যাচ্ছে, কিন্তু অর্ধেক, তাই না? 1 divided by 8 মানে কি 1 divided by 4 টাইমস 1 divided by 2। ওকে, তো এরপরে দেখা যাক কি বলছে। কুলম্বের ধ্রুবকের একক কি? কুলম্বের ধ্রুবকের একক কোনো কথা নাই, নিউটন মিটার স্কয়ার। দেখি, হ্যাঁ, এটা হচ্ছে কুলম্বের ধ্রুবকের একক। ঠিক আছে, এটা কোনো কথা নেই, মাথায় নিয়ে নিতে হবে। তারপর শ্বেতমণ্ডলের সামনের অংশকে কি বলে? কর্নিয়া। শ্বেতমণ্ডলের সামনের অংশকে বলা হয় কি? কর্নিয়া। শ্বেতমণ্ডলের সামনের অংশ তাহলে তুমি কি কও? তাকে বলা হয় কর্নিয়া। শ্বেতমণ্ডলের সামনের অংশকে কি বলে মিয়া? কর্নিয়া। কি বলে মিয়া? কর্নিয়া। তারপর গণিতের নতুন শাখা ক্যালকুলাসকে আবিষ্কার করেন। তো এখন অপশনে যদি নিউটন লিবনিজ দুইটাই থাকে তাহলে দুইটাই ঠিক, কিন্তু যখন অপশনে শুধু নিউটন থাকবে আমাদের শুধু নিউটনের কথা বলতে হবে। একটা সময় বিতর্ক ছিল যে নিউটন নাকি লিবনিজ কে আবিষ্কার করছে আগে, কিন্তু আসলে দেখা যায় যে দুজনেই কিন্তু একসাথে আবিষ্কার করছে, আবার আলাদা আলাদা জায়গায় নিজের মতো করে। তো আমরা বলতে পারি যে দুইজনেরই এখানে অবদান আছে একই সাথে। তারপর দুইটা ভিন্ন ধাতব পদার্থ আছে এখানে। এদের সংযোগস্থলে যদি আমি তাপ দিলে কি হবে? তাপ দিলে কারেন্ট হবে, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। তাহলে বিদ্যুৎ, তাহলে তাপ শক্তি তখন বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। এটা ধরা যাক দুইটা ধাতব, এটাও ধাতব আবার এটাও ধাতব। দুইটা ধাতব দণ্ডের এই সংযোগস্থলে এইখানে যদি আমি এই তাপ দেই, তাপ দেওয়া হলে কি হবে? দুই পাশে কারেন্ট উৎপন্ন হবে, তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। প্লাজমার বড় উৎস কি? আমরা জানি যে শক্তির সব শক্তির উৎস কি? সূর্য। সব শক্তির উৎস কি?
সূর্য, এই সূর্যও কিন্তু এই প্লাজমার একটা বড় উৎস। প্লাজমার একটা বড় উৎস কি? সূর্য। প্লাজমার সবচেয়ে বড় উৎসের মধ্যে একটা বলা যায় সূর্যকে। আবার আগ্নেয়গিরি আছে যে, সেখানেও প্লাজমা পাওয়া যায়, তবে ওই আগ্নেয়গিরি যে লাভা, কিন্তু এই সূর্যের চেয়ে বড় তো আর আগ্নেয়গিরি না, তাই না? তাই আমাদের অপশনে যেহেতু সূর্য আছে, তাহলে আমাদের সূর্যের কথাই উল্লেখ করতে হবে। এরপরে আসি, তারপর কি, 500 গ্রাম পানির তাপমাত্রা, 500 গ্রাম, তাহলে আমাদের ভর দেওয়া আছে হচ্ছে 500 গ্রাম মানে 0.5 কেজি। পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, তার মানে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া কিন্তু সেলসিয়াস কেলভিন দুই ক্ষেত্রেই সমান, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস মানে 1 কেলভিন। ওকে, বৃদ্ধির ক্ষেত্রে শুধু। তারপরে এটা করতে কত জুল তাপের প্রয়োজন হবে? এটার সূত্র হচ্ছে Q is equal to ms del theta। তাহলে এখন ms এর মান কত? m এর মান আমরা দেখলাম 0.5, আর এখানে কি বলছে যে পানির তাপমাত্রা বৃদ্ধি করতে কত জুল তাপ প্রয়োজন হবে। তো এখন পানির ক্ষেত্রে আপেক্ষিক সুপ্ত তাপ কত? 4200 এরকম, তাই না? 4200। আচ্ছা, তারপরে ms del theta যেহেতু, তারপরে আমাদের এই থিটা হচ্ছে 1 কেলভিন। তাহলে এখান থেকে যে উত্তরটা আসে, উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে 2100 এত। ওকে, তাহলে এত জুল। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা শেষ। ওকে, তারপরে প্রশ্নে যাই, এক সেকেন্ড। বিশিষ্ট নির্দিষ্ট বেগে কোন তরঙ্গের কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কোনটি? এখন আমরা জানি v is equal to f lambda, তাই না? তাহলে v যদি নির্দিষ্ট হয়, তাহলে আমরা বলতে পারি v হচ্ছে ধ্রুবক, এক ধরলাম। তো এখন এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? f lambda। এভাবে 1 is equal to f lambda, তাহলে আমরা কি বলতে পারি? f is equal to 1 divided by lambda, আবার lambda is equal to 1 divided by f। তো এখানে lambda তরঙ্গ দৈর্ঘ্য আর এই যে f হচ্ছে কম্পাঙ্ক। তাহলে আমরা কি দেখতেছি? তরঙ্গ আর কম্পাঙ্কের সম্পর্কটা কি রকম হয়? f is proportionate, মানে f is উল্টা, এটা কি উল্টা হয়ে যাচ্ছে, তাই না? f হচ্ছে 1 divided by lambda, আবার lambda is equal to 1 divided by f। মানে f এর মান যদি 1 হয়, তাহলে lambda এর মান কত হবে? lambda এর মান তখন হয়ে যাবে হচ্ছে f এর মান যদি 1 হয় 5 হয়, তাহলে lambda এর মান কি হবে? lambda এর মান, f এর মান আমরা ধরলাম হচ্ছে 2, তাহলে lambda এর মান কি হবে? 1 divided by 0.5, এরকম না? তাহলে কি, যত এটা বাড়াবো, এটার সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে এখানে কি করতে হবে? নিচ দিয়ে হচ্ছে আমরা কি করতে হবে? এখানেও 2 গুণ করতেছি, কিন্তু এই জিনিস না, আমি বুঝাইতে যাচ্ছি কি, সেটা হচ্ছে আমরা এইটা যত বাড়াবো, f যত বাড়াবো, এটা কি lambda ততই কি হবে? কমবে। f যতই বাড়াবো, lambda ততই কি কমবে। f যত বাড়াবো, lambda তত কমবে। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। তাহলে আমি f এর মান যতই বৃদ্ধি বাড়াচ্ছি, lambda এর মানটা কি ততই কমতেছে, আবার lambda এর মান যত বাড়াচ্ছি, f এর মান তত কমতেছে। তার মানে কি, দুইটার মধ্যে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। আচ্ছা, এরপর দর্পণ ব্যবহার করে কি করা যায়? রূপচর্চা করা যায়, অবশ্যই পার্লারেও ব্যবহার করা হয়, সেলুনেও ব্যবহার করা হয়, আগুন জ্বালানো যায়। ওই যে আমরা আর্কিমিডিসের একটা গল্প পড়ি না, আর্কিমিডিস না কার জন্য, ওই যে ইয়ে দিয়ে লেন্সের ওই যে অবতল গোলীয় দর্পণের যে টুকরাগুলো ছিল, সেই টুকরা দিয়ে ব্যবহার করে তিনি কি করছে? জাহাজে আগুন ধরাই দিচ্ছে। তো এটা একটা মিথের মতো বলা হয়, তবে সত্যিও হইতে পারে, বলা যায় না, কিন্তু এটা বাস্তবে সম্ভব। বাস্তবে আমরা অনেকগুলো বড় বড় দর্পণ দিয়ে কিন্তু এক জায়গায় আগুন ধরিয়ে দিতে পারি, আবার ম্যাগনিফাইং গ্লাস দিয়েও করা যায়, এটা আমরা জানি। তারপরে শপিং মলে নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়। শপিং মলে একটা উত্তল দর্পণ দিয়ে অনেক বড় বড় মানুষকে ছোট ছোট করে দেখা যায়। ছোট ছোট করে দেখা গেলে কি, একবারে অনেক মানুষের কি করতেছে, অনেক মানুষের কার্যক্রম এটা পর্যবেক্ষণ করা যায় ঠিক মতো। আচ্ছা, তারপরে যাই, 10 মাইক্রোমিটার 5 ফেমটোমিটারের কত গুণ? তাহলে 10 মাইক্রোমিটার কত? 10 মাইক্রোমিটার মানে হচ্ছে 10 মাইক্রো। ওকে, 10 মাইক্রো মানে হচ্ছে 10 টাইমস 10 টু দি পাওয়ার -6, মাইক্রো মানে 10 টু দি পাওয়ার -6। এরপরে 10 ফেমটোমিটারের 5 ফেমটোমিটারের কত গুণ? 5 ফেমটোমিটার কত? 5 ফেমটো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -15, 10 টু দি পাওয়ার -15। ওকে, আচ্ছা, তাইলে এখন এটাকে ওইটা 5, ওকে 5। আচ্ছা, 5 ফেমটো ছিল, তাইলে এখানে আমরা ভাগ করে দিব। এখন এটাকে ভাগ করে দিব, ভাগ করে দিলে কি আসে? ভাগ করে দিলে দেখা যাবে এইটা 1, এটা 2, তাহলে 2 টাইমস এখানে -6, এই 15 যদি উপরে যায় তাহলে কি হবে? -9 না +9, 10 টু দি পাওয়ার +9। আচ্ছা, 2 টাইমস 10 টু দি পাওয়ার 9, ওকে +9। এই 15টা উপরে গেলে কিন্তু প্লাস হয়ে যাবে, তখন কি হবে? তখন হয়ে যাবে হচ্ছে এই 6 + 15। ওকে, 6 + 15, তাহলে এখান থেকে আসবে 2 টাইমস 10 টু দি পাওয়ার 9।
এত। আর যেহেতু দুইটাই মিটার ছিল, এই মিটার মিটার কাটা, তাই কোনো একক থাকবে না এখানে। তাইলে 10 মাইক্রোমিটার, 5 ফেমটোমিটারে 2 টাইমস 10 টু দি পাওয়ার 9 গুণ। কোনো কিছু তুলনা করতে বলে যদি, এইটা ওর কত গুণ, এ ওর কত গুণ, এ ওর কত গুণ, মানে এভাবে যদি তুলনা করতে বলে তখন আমরা কি অনুপাতে নিয়ে আসবো। হিসাবটা কিভাবে হবে, অনুপাতে হবে। আচ্ছা, এরপরে কোনটি এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তর করে? ডায়োড। এসি ডিসি ডায়োড, এসি থেকে ডিসি ডায়োডে করে দিছি, ডায়োড করে দিছি, ডায়োড করে দিছি, এসি থেকে ডিসি ডায়োড করে দিছি, এসি থেকে ডিসি ডায়োড করে দিছি, ডায়োড করে দিছি, এভাবে মনে রাখতে পারো। এসি থেকে ডিসি ডায়োড করে দিছি, গুটি কমাই দিছি, বা এসি থেকে ডায়োড, এসি থেকে ডিসি ডায়োড করে দিছি। ওকে, তো এখন তড়িৎ পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে কঠিন প্রবাহকে 3 ভাগে ভাগ করা যায়, পরিবাহী, অপরিবাহী আর অর্ধপরিবাহী। ঠিক আছে, এটা হচ্ছে কঠিন পদার্থকে, কঠিন পদার্থগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতেছি তড়িৎ পরিবাহিতার ধর্মের উপর ভিত্তি করে। এরপরে লেন্সের ক্ষমতার মাত্রা কই? মাত্রা কোনটি? লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা মানে হচ্ছে P = 1 ডিভাইডেড বাই F, 1 ডিভাইডেড বাই F। তো এখন এখানে এই F টা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে আমরা এই ফোকাস দূরত্ব। তাহলে এটার একক কি হবে? মিটার। মিটারের মাত্রা কি হবে? L। তাহলে 1 ডিভাইডেড বাই L মানে হচ্ছে L ইনভার্স 1। এটাই তাহলে আমাদের কি হবে? এটাই হবে আমাদের এই যে লেন্সের ক্ষমতার মাত্রা, L ইনভার্স 1, এই যে ক্ষমতার মাত্রা। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোন সূত্র যাচাই করা যায়? নিউটনের গতির প্রথম সূত্র, তো দ্বিতীয় সূত্র থেকে কিভাবে যাচাই করতেছি? দ্বিতীয় সূত্র হচ্ছে F = ma, এইভাবে। তো এখন প্রথম সূত্রটা কি রকম ছিল? প্রথম সূত্রটা ছিল হচ্ছে প্রথম সূত্রটা ছিল ওই যে জড়তার সূত্র, যে কোন একটা বস্তু কোন একটা সমবেগে গতিশীল আছে এরকম অবস্থায়, মানে কোনো আলাদা বল প্রয়োগ করা হচ্ছে না, যখন বস্তুর উপর আলাদা কোনো বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকতে চাবে এবং স্থিতিশীল বস্তু চিরকাল স্থিতিশীলই থাকতে চাবে। ঠিক আছে, তাহলে এখন এইটা কিভাবে প্রমাণ করা যায়? যদি বল প্রয়োগ না করি তাহলে 0 = ma, তাই না? তাই এখন এইখান থেকে আমরা বলতে পারি 0 = m v - u ডিভাইডেড বাই t। ওকে, এটাও গেল। তাহলে আবার এখান থেকে আমরা বলতে পারি যে v - u ডিভাইডেড বাই t = 0, কারণ এই যে m যদি এই পাশে নিয়ে যাই তাও কোনো ফারাক নেই, তাই না? কারণ এই যে এটা নিচে চলে আসবে তখন, তো 0 ডিভাইডেড বাই m তো 0ই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে v - u = 0, কারণ কি? কারণ এই t টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 0 গুণ t, এটাও তো কোনো ফারাক নেই, তাহলে একই জিনিস। ওইখান থেকে আমরা বলতে পারি v = u। তার মানে কি? যদি আলাদা কোনো বল প্রয়োগ না করা হয়, সমবেগে গতিশীল বস্তুর যে আদি বেগ আর শেষ বেগ, আদি বেগ আর শেষ বেগ দুইটাই কি সমান থাকবে। দুইটাই যদি সমানভাবে চলতে থাকে তাহলে কি, যে বস্তু চিরকাল যেভাবে গতিশীল ছিল সেভাবেই গতিশীল আছে, তার মানে কি সমবেগে যাচ্ছে। তাহলে এটাই তো আমাদের প্রথম সূত্রে বলেছিল, যেটাই গতিশীল যদি থাকে, অর্থাৎ v এর মান যদি কোনো একটা মান থাকে, এই যে u এর মানটা যদি 90 হইতো, 90 মিটার পার সেকেন্ড, তাহলে v এর মানটাও কি 90 মিটার পার সেকেন্ড, অর্থাৎ যেই বেগে গতিশীল ছিল ওই বেগেই গতিশীল থাকবে, সমবেগে যাবে। আবার যদি স্থির থাকে, স্থির থাকলে কি? স্থির থাকলে u = 0, u = 0, তাহলে v এর মানও কি হবে? 0 থাকবে। স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। এটা আমরা দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে নিয়ে এসে দেখাইলাম। ওকে, তারপরে দেখা যাক, তারপরে একটা চিত্র দিছে, চিত্রে আমাদের একটা আয়না দিছে। তো আয়না এখন কার চেহারা দেখতেছি? আয়নায় দেখা যাচ্ছে মফিজ, মফিজ, মফিজ। তো মফিজ আয়নায় ওনার চেহারা দেখতেছেন। তো চেহারা দেখলে ওনার চেহারার কি কি পাল্টাবে? চেহারার এম কি পাল্টাবে? না। ও কি পাল্টাবে? না। পি কি পাল্টাবে? হ্যাঁ। এইচ পাল্টাবে? না। জেড পাল্টাবে? হ্যাঁ। তো এখন জেডটা কেটে দিলাম, আচ্ছা যেভাবেই দিই। তো এখন এই দেখা যাচ্ছে 1 2 3, তিনটা বর্ণ আছে যে পাল্টাইতেছে না, তাহলে 1 2 আর 3, তাহলে তিনটা বর্ণ কি পাল্টায় নাই। তাহলে কোন বর্ণগুলা প্রতিসর বা পাল্টাচ্ছে না? এটা হচ্ছে তিনটা বর্ণ, এম, ও আর হচ্ছে আরেকটা কে, আরেকটা হচ্ছে এইচ। স্পন্দন গতি কোনটা? সুরসলাকার গতি, অর্ধেক এখানে অর্ধেক ওখানে, মানে কম্পনের সময় অর্ধেক যেই পাশে অর্ধেক তার বিপরীত পাশে কম্পন হয়, তাই সুরসলাকার গতিকে আমরা কি বলি? স্পন্দন গতি বলি। আচ্ছা, এরপরেরটাই যাই। এরপরে হচ্ছে বলের মাত্রা কোনটি? বল হচ্ছে F = ma, এর মাত্রা হচ্ছে m হচ্ছে ভর, ভর মানে হচ্ছে মাস, মাস মানে হচ্ছে m, মাস বাজার। তারপর a হচ্ছে LT ইনভার্স 2। ওকে, তাহলে mLT ইনভার্স 2 এটাই হচ্ছে আমাদের বলের মাত্রা। গেল। কোনো গাড়ির বেগ দ্বিগুণ এবং ভর দ্বিগুণ করা হলে গতিশক্তি কেমন হবে? তাহলে বেগ যদি আমরা দ্বিগুণ করে দেই তাহলে বেগ হয়ে যাবে 2v,
আর আমরা জানি যে হাফ mv স্কয়ার এটাই হচ্ছে গতিশক্তি, হাফ mv স্কয়ার। তাহলে এখানে হাফ, তারপর m ও হচ্ছে দ্বিগুণ, তাহলে 2m, আর এটা হচ্ছে 2v স্কয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতেছি এটা হচ্ছে হাফ, হাফ আর 2 কাটা, তো আমরা আপাতত কাটতেছি না, আমরা আপাতত রাখতেছি, এটাকে রাখতেছি কেন দেখাবো এখন। তো এখন এটা 2 টাইমস m টাইমস 2 দুগুণে 2 স্কয়ার হচ্ছে 4, আর এই v স্কয়ার হচ্ছে এই v স্কয়ারই থাকবে। ওকে, তাই এখান থেকে আমরা বলতে পারি যে এই হাফ mv স্কয়ারটা আলাদা করে নেই, হাফ mv স্কয়ার, এটার পাশে হচ্ছে 4 আর 2, এটা গুণ করে দিব, গুণ করলে কত আসে 8। তাইলে আগেরটা হচ্ছে কত গুণ, আগেরটা হচ্ছে 8 গুণ। তাহলে কত গুণ হইলো, কত গুণ হলো, গতিশক্তি হচ্ছে 8 গুণ। আর যদি বলতো কত গুণ বৃদ্ধি পেয়েছে, কত গুণ বৃদ্ধি পেলে আমার এইটা এবং এইটা বিয়োগ করতে হইতো। তাহলে এটা হচ্ছে 8 গুণ আর এটা হচ্ছে 1 গুণ, তাহলে 8 গুণ থেকে 1 গুণ বিয়োগ করলে কত হয়, যদি বলতো কত গুণ বৃদ্ধি পেয়েছে, তাইলে হয়তো হচ্ছে 7 গুণ, 7 গুণ। তাহলে 7 গুণ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে কয় গুণ, 7 গুণ, কিন্তু হয়েছে কয় গুণ, হয়েছে হচ্ছে 8 গুণ, আগের চেয়ে 8 গুণ হয়েছে। তো এই প্রশ্নটায় এই জিনিসটাই সব ভুল করে, যে বৃদ্ধি পেয়েছে কিনা, হ্রাস পেয়েছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। বৃদ্ধি পাওয়া, হ্রাস মানে হচ্ছে আগের চেয়ে কত গুণ বৃদ্ধি পাইছে, আগের চেয়ে কত গুণ বেড়েছে, বেড়েছে বা কমেছে, ওই জিনিসটা। তারপরে একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট, 220 ভোল্ট এবং আচ্ছা, তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে ইপি, ইপি ইজ ইকুয়াল টু 220 ভোল্ট। তারপরে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, ভোল্টেজের পরে তার যে তড়িৎ প্রবাহ, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ হচ্ছে আইপি, আইপি হচ্ছে 10 এম্পিয়ার। এরপরে গৌণকুণ্ডলীর প্রবাহ হচ্ছে আইএস, আইএস হচ্ছে 2.5। তো আমাদের বের করতে বলছে যে ইএস কত। তাহলে আমরা আগে দেখেছিলাম ইলিয়াস আর ইশরাক কিন্তু এক না। তো ইলিয়াস হচ্ছে আমাদের ইশরাক ভাইয়ের কাছে টাকা পাচ্ছে, এই জন্য ইলিয়াস যখন কোথায় আছে, ধরা যাক ইলিয়াস প্যারিসে আছে এখন, তাহলে ইশরাক ভাই কই থাকবে, ইশরাক ভাই তখন থাকবে হচ্ছে ইশরাক ভাই তখন উল্টা সাইডে থাকবে, ঠিক আছে। ইলিয়াস যখন প্যারিসে আছে বা কোথাও আছে, ঠিক আছে, তখন আমাদের ইলিয়াস ভাই ইসাক ভাই কই থাকবে, ইশরাক ভাই তখন থাকবে হচ্ছে সুইজারল্যান্ডে। তারপর ইলিয়াস ভাই যখন সুইজারল্যান্ডে যাবে, ইশরাক ভাই আবার কই যাবে, প্যারিসে চলে যাবে, ঠিক আছে। তাহলে এখন এইখান থেকে আমরা দেখতে পেলাম যে এটা উপরে, এখানে এটা নিচে, এখানে এটা নিচে, এখানে এটা উপরে, ঠিক আছে। তো একটা নিচে একটা উপরে এইভাবে যাবে। তো এখান থেকে আমরা ইপি জায়গায় বসাইতে পারি 220, আর নিচে হচ্ছে ইএস, ইএস এর জায়গায় কে জানি না। তাহলে এখন আইএস কই, আইএস হচ্ছে এখানে 2.5, আর এখানে আইপি কত, আইপি হচ্ছে এখানে 10। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2200 ডিভাইডেড বাই 2.5, এই 2.5 টা নিচে আসলো, এটা ইজ ইকুয়াল টু ওয়াট। তাহলে এখান থেকে আসবে হচ্ছে কত আসে দেখি, এক সেকেন্ড, 2200 ডিভাইডেড বাই 2.5 ইজ ইকুয়াল টু 880। তাহলে এখান থেকে আসে হচ্ছে 880, এটাই হওয়ার কথা আমাদের উত্তর। এটাই কি উত্তর? হ্যাঁ, এটাই উত্তর। এরপরে দেখা যাক 10 গ্রাম ভরের একটা গুলি। তাহলে আমাদের পরের প্রশ্ন করেছে 10 গ্রাম ভরের, অর্থাৎ আমাদের ভর হচ্ছে 10 গ্রাম, m is equal to 10 গ্রাম। তাহলে 10 গ্রাম ভরের একটা গুলি, আর আদিবেগ ছিল হচ্ছে 600 মিটার পার সেকেন্ড। তারপরে সে কতটুকু গেছে হচ্ছে 20 মিলিমিটার পুরো, 20 মিলিমিটার মানে 20 ডিভাইডেড বাই 1000 মিটার। এত পুরো একটা তক্তা ভেদ করার পরে ওর বেগ 1/3 হ্রাস পায়। তাহলে এখন অনেকেই চোখ বন্ধ করে দেখা যাবে যে বেগ দিয়ে দিছে 600/3, তার মানে 1/3 কমছে। তো এখন 1/3 হ্রাস পায় বলা মানে কি, আগে যে বেগ ছিল এইটার 1/3 কমছে। এটার 1/3 কত, এটার 1/3 হচ্ছে 1/3 গুণ 600, এতটুকু হচ্ছে কমেছে। এটা কমেছে, কমার পরে যেটা পাবে, এটা থেকে এটা বিয়োগ করে যেটা পাবে, সেটা হচ্ছে তার নতুন বেগ, ঠিক আছে। তাহলে এখানে 600 বিয়োগ 200 মানে হচ্ছে 400 আসতেছে, 400 হচ্ছে এখানে v মান। তাহলে এটা 400 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা। তাহলে এখান থেকে আমরা বের করতে বলছে বাধা দানকারী বলের মান কত। 10 গ্রাম মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 1000 কেজি। ওকে, তাহলে 10 ডিভাইডেড বাই 1000 কেজি। এখন আমার বলছে বাধা দানকারী বলের মান। বাধা দানকারী বল হচ্ছে F is equal to ma।
তো এখন এখান থেকে আমরা a এর মানটা বের করতে হইলে আমার a জানতে হবে, a বের করতে হবে এখন। তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as। তাহলে এটা যেহেতু মন্দন হচ্ছে এখানে 600 থেকে 400 মানে কি মন্দন, তাই এখানে চিহ্নটা মাইনাস দিলাম। তো এখন এখান থেকে আমরা বলতে পারি যে u স্কয়ার মাইনাস v স্কয়ার ইজ ইকুয়াল টু 2as। তো এখান থেকে আমরা বলা যায় যে a ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই 2s। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বের করি 600 স্কয়ার ডিভাইডেড বিয়োগ 400 স্কয়ার ডিভাইডেড বাই 2 গুণ s এর মান হচ্ছে 20 ভাগ 1000। তাইলে আসে হচ্ছে 5 টাইমস সামথিং, 5 টাইমস 5 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এত শূন্য, এত রসগোল্লা তো মিষ্টির দোকানেও নেই। তো এখন এখান থেকে আমরা কি করতে পারি, এই f বের করতে পারি। f ইজ ইকুয়াল টু m এ, m এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 1000। তো এটার সাথে 5 1 2 3 4 5 6 অবশ্য পরীক্ষার চেয়ে বেশি শূন্য পাইছি। তো এখন 1 2 3 এটা কেটে দিলাম, আর এখান থেকে 1 2 3 এটা কেটে দিলাম। তাহলে 5 1 2 3 4। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 5 টাইমস 10 টু দি পাওয়ার 1 2 3 4 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাইলে 5 টাইমস 10 টু দি পাওয়ার 4 নিউটন। আচ্ছা হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বাধা দানকারী বল। তো অনেকেই এবার মাইনাস চিহ্ন দিয়ে দেয়। তো এখন বাধা দেওয়া মানে কিন্তু মাইনাস করে ফেলা না, মাইনাস হবে যখন তোমার বাধাটা কই দিতেছে, তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো বাধাটা তার বিপরীত দিক থেকে দিতেছে, তো দিকটা তো উল্টা হবে, ওই জন্য মাইনাস চিহ্নটা আনার দরকার নেই। কারণ আগেই বলে দিচ্ছে যে বাধা দানকারী বল মানে তার দিকটা আগে উল্টা হবে, এটা প্রশ্নের মধ্যেই বলে দিছে যেটা বাধা দানকারী বল। তো আলাদা করে কি মাইনাস দেওয়ার দরকার আছে? যখন আমার মন্দন হইতেছে, ধরা যাক আমার ত্বরণ হচ্ছে, এখানে মন্দন ধরতেছি, বলেই দিছে মন্দন বলে দিছে, তাহলে মন্দন যদি এখানে এরকম হয় 5 - 2 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কি আসতেছে হাফ। তো এখন এখান থেকে আমরা কি বলতেছি যে 5টা কি আদিবেগ না শেষ বেগ? 5 এখানে কি 5 হচ্ছে আদিবেগ, কারণ কি মন্দন হইছে, মন্দন হইলে 5 কি আদিবেগ আর v কি শেষ বেগ। তো এখন এখানে আমরা যেহেতু মন্দন বলেই দিছে, মন্দন বলে দিলে আমি বুঝি যে চিহ্নটা কি মাইনাস, আগে থেকে নামের মধ্যেই মাইনাস আছে, যে নামের মধ্যেই নেগেটিভ আছে, আলাদা করে আমরা বলতে হবে না সেটা যে নেগেটিভ। কারণ যদি মন্দন হয় তখন আমরা কি বলতে পারি, v = u - at, তাই না? এই মন্দন হইলে এটা বলা যাবে। ওইখান থেকে আমি বলতে পারি v - u = -at, বা আমরা বলতে পারি u - v = at মন্দনের ক্ষেত্রে। তারপরে a = u - v ডিভাইডেড বাই t, এটা কার ক্ষেত্রে? এই মন্দনের ক্ষেত্রে। আর ত্বরণের ক্ষেত্রে a = v - u ডিভাইডেড বাই t। নামের মধ্যে বলে দিতে হবে এটা ত্বরণ নাকি মন্দন, ত্বরণ নাকি মন্দন। ওকে, তাহলে গেল। তাহলে আমার ত্বরণ বের করা শেষ, ত্বরণ হচ্ছে 5, বল বের করা শেষ, বাধা দানকারী বল 5 টাইমস 10 টু দি পাওয়ার 4। তারপরে আমার বলছে যে এই বুলেটটাকে আরো একটা সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে। এখন এটা আমার হিসাব করতে হবে, আরো একটা সম্পূর্ণ তক্তা মানে কি, বুলেটটার এতটুকু চাইতে হবে। তো এখন বুলেটটা থেমে যাবে একটা সময়, থেমে যাওয়ার সময় এই যে শেষ বেগটা কত ছিল, শেষ বেগটা এখন আদিবেগ হবে 400, এখন আদিবেগ আমার, আর শেষ বেগটা হবে হচ্ছে থেমে গেছে, তার মানে 0 মিটার পার সেকেন্ড। এবং আমি ত্বরণটা জানি a = কত, 5 এর পরে 6টা শূন্য ছিল মনে হয়, 1 2 3 4 5 6 এরকম ছিল, তাই না? তো এখন এরকম একটা অবস্থায় এরকম একটা ত্বরণ নিয়ে সে যাচ্ছে এখন। তো এখন যাওয়ার সময় তার s কত হবে, s = what? তো আমরা জানি v স্কয়ার = u স্কয়ার মাইনাস 2as, যেহেতু মন্দন হচ্ছে এখানে, তো এখান থেকে আমরা বলতে পারি যে 2as = u স্কয়ার মাইনাস v স্কয়ার। আবার একটু ভেঙে দেখালাম, তাহলে s = u স্কয়ার মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে u স্কয়ার মাইনাস v স্কয়ার মানে হচ্ছে 400 স্কয়ার, আর এই ডিভাইডেড বাই 2a মানে হচ্ছে 2 গুণ 5 1 2 3 4 5 6। তাহলে এখান থেকে আসে হচ্ছে 0.016। ওকে ওকে ওকে। তাহলে এখন এখানে আমরা দেখছিলাম যে s টা কত ছিল, 20 ডিভাইডেড বাই 1000, একটা তক্তা 20 ডিভাইডেড বাই 1 2 3 4 কত 1000, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 0.02 বা 0.020 বলতে পারি যদি কেউ চাই। তাহলে এটা কত হইল 0.020, তাহলে এই যে লাস্টে 20 আছে আর এখানে লাস্টে 16 আছে, তাহলে এটা অবশ্যই কি এটার চেয়ে কম, তার মানে কি পুরো একটা তক্তা ভেদ করতে পারবে না, তাই না? পুরো তক্তা একটা তক্তা ভেদ করতে পারতেছে না এখানে, তার চেয়ে কম হচ্ছে, তার চেয়ে কম হচ্ছে। আচ্ছা
তো এরকম একটা প্রশ্নের মজা হচ্ছে যে একটা যদি না মিলে তার মানে বাকি দুইটা অটোমেটিক মিলে গেছে, যেটা হচ্ছে যে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। এছাড়া বাকিগুলো এটা কি পুরো প্রশ্নটাই বিরক্তিকর লাগে, একটার মধ্যে তিনটা ঢুকাই দিছে। এই যে বাণিজ্য মেলায় কিনতে গেলে দেখা যায় না, একটা জিনিস দেখে একটা কিনলে 9টা ফ্রি, তো দামও কিন্তু এরকম থাকে আবার। তো এটা তো সময় এরকমই লাগে। মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করলো, তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এইরকম একটা প্রশ্ন থাকে যে 5 সেকেন্ডে যদি এত যায় তাহলে 10 সেকেন্ডে কত যাবে। ওইরকম থাকলে তখন আমরা জানি যে h is equal to h is proportional to t square, এটা আমরা জানি না, h is proportional to t square। তাহলে এখানে আমরা বলতে পারি h1 is proportional to t1 square, আবার h2 is proportional to t2 square। তো ওইখান থেকে আমরা আরেকটা জিনিস আনতে পারি, সেটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে কি আনতে হয়, একটা ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, ওইটাকে আমরা দিলাম, নাম দিলাম হচ্ছে জি, তো নাম দেওয়া যাবে না, জি হচ্ছে অলরেডি অভিকর্ষ ত্বরণ, তাহলে আমরা কে নাম দিলাম। তাহলে এখান থেকে যেহেতু দুঃখিত সমানুপাতিক ধ্রুবকের নাম দিছি কে, তাহলে এখানেও সমানুপাতিক ধ্রুবকের নাম দেওয়া হবে হচ্ছে কে, কারণ ধ্রুবক তো সবসময় সেম, তাই না, ধ্রুবক সবসময় সেম। তো এখন এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এটাকে 2 নং, তারপরে এটাকে ভাগ করে দেই, h1 divided by h2 is equal to kt1 square divided by kt2 square। তাহলে এখন কে আর কে বাদ দিয়ে দিলাম, কারণ দুইটা একই জিনিস, ভাগ করে দিব। তাহলে এইখান থেকে আমরা এই যে এই সূত্রটা পেয়ে গেছি। এখন এই সূত্র দিয়ে আমরা সব অঙ্ক করতে পারবো। আমাদের বলছে যে 5 সেকেন্ডে কত যায়, 5 সেকেন্ডে 50 মিটার, 5 সেকেন্ডে 50 মিটার গেছে। ওকে, তাহলে এখন h1 5 t1 5, তারপরে 50 t1 হচ্ছে 5 আর h1 হচ্ছে 50। এরপরে আমাদের বলছে 72 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এখন h1 দিলাম আমি 50, তাহলে t1 কত, t1 হচ্ছে 5, উপরে স্কয়ার আছে, তাহলে 5 স্কয়ার, তারপরে নিচে থাকবে কি, নিচে থাকবে হচ্ছে 72, আর এখানে নিচে থাকবে t2 স্কয়ার। তাহলে এখানে আমি t2 বের করতে চাইলে t2 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার ডিভাইডেড বাই 72 টাইমস 50, উল্টায় পাল্টায় নিয়ে আসছি, 50 নিচে 72 উপরে, কি করলাম, ও হ্যাঁ 50 নিচে 72 উপরে, 50 নিচে আর 72 উপরে। ওকে, তাইলে ওইখান থেকে 5 স্কয়ার হচ্ছে 25, 25 ডিভাইডেড বাই 50 মানে হচ্ছে হাফ, হাফের সাথে 72 গুণ করলে আসে 36। তাহলে t2 স্কয়ার হচ্ছে 36, t2 স্কয়ার হচ্ছে 36, তাহলে t2 এর মান আমরা বুঝতেই পারতেছি 6 হয়ে যাবে। তাহলে t2 এর মান কত, 6। ওকে, এই যে সূত্রটা কিন্তু অনেক দরকারি, আর কিভাবে আসছে এটাও একটু জেনে নিলাম আমরা, ওই যে সমানুপাতিক ধ্রুবক দিয়ে উঠাই দিছি। আচ্ছা, তারপর এটাই দেখা যাক, বায়ু সাপেক্ষে পানি, কি বলছে, বায়ু সাপেক্ষে পানির ও কাচের উপাদানের প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.33 ও 1.50। কাচ সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত, অর্থাৎ গ্লাস বা কাচের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত। তো এখন আমরা জানি যে আমাদের কি বলছে, বায়ু সাপেক্ষে অর্থাৎ এয়ারের সাপেক্ষে পানির যে প্রতিসরণাঙ্ক, পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে কত বলছে 1.33। আর তারপরে বলছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে, কাচের প্রতিসরণাঙ্ক কত, কাচের প্রতিসরণাঙ্ক বলছে 1.50। তো এখন এটাকে আমরা দুঃখিত গলার একটু ভেঙে আসতেছে, তাহলে এটা হচ্ছে এই, আমরা বায়ুটাকে মুছেও দিতে পারি, জাস্ট এভাবে লিখলাম। তখন এইভাবে লিখলে তখন আমরা কি করি, এই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে শেষে গেছে, এই যে আগে গেলে বাঘে খায়, পরে গেলে আল্লাহ বাঁচে, একটা কথা আছে না, তো যে পরে গেছে সে আগে যাবে, যে পরে গেছে সেই উপরে, ঠিক আছে, যে পরে গেছে সে উপরে, আর যে শেষে গেছে তাহলে নিচে পাঠাই দিছে, তো এখন নিচে পাঠাই দিছে, তাহলে এভাবে মাথায় রাখবো। তো এখন যে আগে গেছে সে উপরে, আর যে নিচে গেছে পরে গেছে সে নিচে। ওকে, তাহলে এখন NW কত ছিল 1.33, আর NG ছিল হচ্ছে 1.5, কাচের আর পানি, এটা হচ্ছে কাচের আর এটা উপরেরটা পানি। তাহলে এখন ভাগ করলে যেটা আসে ওইটাই, ভাগ করলে আসে 0.89। তাহলে এটাই আমাদের বায়ু সাপেক্ষে একটার প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, বায়ু সাপেক্ষে পানি আর বায়ু সাপেক্ষে গ্লাস। তো এখন আমাদের গ্লাস সাপেক্ষে বায়ু যদি বলে, তাহলে এই যে যারটা লাস্টে বলছে ওইটা উপরে, আর যারটা এখানে বলছে তারটা শেষে। তাহলে আমরা যদি এখন পানির সাপেক্ষে কাচেরটা বের করতে চাই, তাহলে কি করব, এই যে এখানে পানির সাপেক্ষে কাচেরটা বের করলে কাচেরটা উপরে আর এই যে পানিরটা হচ্ছে নিচে, তখন এটা হয়ে যেত 1.5 ডিভাইডেড বাই 1.33, এভাবে বের করতে হইতো তখন। ওকে, গলার অবস্থাটা অনেক খারাপ মনে হচ্ছে, তাহলে আজকে এই পর্যন্তই শেষ আমাদের। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।